আজ 4th জুন 2026। সনাতনদা তো রেডি হওয়ার পরে এতটা সময় বেঁচে গেছিলো যে একটুখানি ঘুমিয়ে নিচ্ছে। তো আমরা এখন হোটেল থেকে বের হলাম। তো বের হয়ে যাচ্ছি বাবা পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে। জয় বাবা পশুপতিনাথ। চলছি, চলো। কাঠমান্ডুর সড়ক দিয়ে, ফুটপাথ দিয়ে আমরা হেঁটে চলেছি। আর দেখো খুব পরিষ্কার আর খুব পরিচ্ছন্নতা। এই হলো কাঠমান্ডুর বাস স্ট্যান্ড। পুরো বাস স্ট্যান্ডটাকে দেখো, খুব সুন্দর, একদম এখানে ওপেন। এখানে পুরো বাস স্ট্যান্ডটাকে দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বাস স্ট্যান্ডের দোকানগুলো, সব বাস স্ট্যান্ডের দোকান। আর এই যে গাড়িগুলোকে ঢোকে গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়, কত পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়া দেখা যাচ্ছে কিন্তু দূরে, দেখতে পাচ্ছ? পুরো রাজধানীটাকে শুধু দেখো, সুন্দর। গাড়ি সব কিছু রুলস মেনটেন করে চলছে। এখানে আমরা যাবো পশুপতিনাথ মন্দির। থ্যাংক ইউ স্যার। আর এখানকার জায়গাগুলো শুধু দেখো একটু, খুব সুন্দর আর খুব হেল্পফুল পুলিশগুলো। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে মেন রোড, এটা হচ্ছে মেন রোডটা। পুরো পাহাড়টাকে দেখো। এখানে কোনো দেবরা পছন্দ কিছু নেই, বুঝলে? ভাড়া কিনবো এই বাসটা পশুপতিনাথ যাবে। কিতনা ভাড়া? 40 টাকা। চাল ভাড়া মাত্র 40 রুপিস, নেপালি রুপিস 40। কাঠমান্ডুর রাস্তা দেখো অনেকটা চওড়া। এখানে একটা মন্দির দেখতে পেলাম আমরা, আর তার মন্দিরটাকে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এখানে মন্দিরটা। তো আমরা এখানে নেমে গেলাম। হোটেল বাগমতী, হোটেল পাওয়া, হোটেল রুদ্রকেশ্বর। এর ওদিকে ঠিক এই রাস্তারই ঠিক উল্টো দিকে আমরা এলাম। যে জায়গাটাকে এবার দেখুন, পশুপতিনাথ দক্ষিণ দ্বার। কখনো ভাবিনি যে আমাদের পাশের দেশের এত সুন্দর একটা মন্দিরে, বাবা পশুপতিনাথ ধামে কখন আসতে পারবো। সত্যিই তাই। বাবা ভোলেনাথ, বাবা শিবশঙ্কর বা পশুপতিনাথ, তিনি যখন যাকে ডাকবেন তার দ্বারে আসার জন্য তাকে অবশ্যই আসতে হবে। কেউ আগে থেকে ভেবে থাকুক আর ভেবে না থাকুক, আসতে হবেই হবে। আমি কখনো ভাবিনি যে পশুপতিনাথ ধামে আমি আসতে পারবো। হঠাৎ করে ডিসিশন হয়ে গেল। শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি এসেছিলাম কোনো একটা কাজে। তো দাদা ভাইদের সাথে মিলেমিশে হয়ে গেল প্ল্যান, চলো চলে যাব। চলে এলাম। তাই তো বলি যে আমি যেটা ভাবিনি হঠাৎ করে সেটা চলে এলাম। তো এই ডাক কার? এই ডাক স্বয়ং বাবার নিজের। বাবা ডেকেছেন, উনি চেয়েছেন আমি যেন আসি, তাই আমি আসতে পেরেছি। নইলে কার সাধ্য বাবার দাঁড়িয়ে আসেন। খুবই সুন্দর, দেখো চারিদিকে জায়গাটা। এখানে গাছগুলো কি সুন্দর করে করে দেওয়া আছে। গাছগুলোকে তো চিনতেই পারছি না, পুরো পার্কের মতন করে। আর দেখো কি সুন্দর পাথর দিয়ে নিচটাকে সাজানো। আর এদিকে শিব শম্ভুর যে বিভিন্ন রূপ, সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা। আর তাছাড়া দুপাশে দেখো খুব সুন্দর করে দোকানগুলো কি সুন্দর করে রয়েছে এখানে। আর এই দোকান থেকে আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলো কিনতে পারি। পুজোর জন্য বিভিন্ন ডালা এসব থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। ধীরে ধীরে থাকো সঙ্গে, দারুণ হতে চলেছে। আমরা চলে এসেছি আজ নেপালের পশুপতি ধামে, বাবা পশুপতিনাথ ধাম। জয় বাবা পশুপতিনাথ, বলো জয় বাবা পশুপতিনাথ কি জয়। এই যে কাহিনীগুলো রয়েছে, সবটা কাহিনী আমি তোমাদেরকে শোনাবো। খুব সুন্দর ফুলের গাছ এখান দিয়ে, আর জায়গাগুলো এত সুন্দর, কী করে যে বোঝাবো কিছু বুঝে উঠতে পারছি না। আর আজকে আমি আমার এই ভিডিওতে এই পশুপতিনাথ ধামের প্রতিষ্ঠাতা নিয়ে কবে কীভাবে হলো, যে প্রচলিত গল্পগুলো রয়েছে, আমি তোমাদের সামনে সবটা তুলে ধরবো। সঙ্গে থাকো আর শুনতে থাকো আমি কিভাবে পশুপতিনাথ ধামটা আমাদের
হয়েছে, তো সেটাই আমি এখানে তুলে ধরব। আজ আমরা চলে এসেছি পৃথিবীর অন্যতম পবিত্র এবং প্রাচীন এক স্থানে, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ভগবান শিবের পরম ধাম পশুপতিনাথ মন্দিরে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত এই মন্দির শুধুই ধর্মীয় স্থান নয়, এটি জীবন মৃত্যুর এক পরম সত্যের সাক্ষী। চলুন আজ আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব এই অলৌকিক মন্দির। এই পশুপতিনাথ মন্দিরকে ঘিরে বহু শতাব্দী ধরে বেশ কিছু অলৌকিক আর রোমাঞ্চকর পৌরাণিক গল্প রয়েছে। তাদের মধ্যে অন্যতম এবং অত্যন্ত প্রচলিত যে গল্পটি, সেটি আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। ছদ্মবেশী হরিণ ও ভেঙে যাওয়া শিঙের এক গল্প। এই পশুপতিনাথ মন্দিরেই নামের উৎপত্তির পেছনে এটি সবচেয়ে জনপ্রিয় শব্দ বা গল্প। শিবপুরাণ অনুযায়ী একবার ভগবান শিব আর দেবী পার্বতী কৈলাসের রাজকীয় জীবন ছেড়ে একটু শান্তিতে সময় কাটানোর জন্য মর্তে আসেন। তারা কাঠমান্ডু উপত্যকার বাগমতী নদীর তীরের ঘন অরণ্যকেই বেছে নেন এবং নিজেদের একজোড়া চমৎকার সোনালী হরিণে রূপান্তর করেন। এবার এখানে এক টুইস্ট আছে, কি বলুন তো? গল্পটা শুনতে থাকুন। এদিকে ব্রহ্মাণ্ডের কাজকর্ম থমকে যাওয়ায় দেবতারা চিন্তিত হয়ে পড়েন আর শিবের খোঁজ শুরু করেন। অবশেষে তারা বাগমতী নদীর তীরে হরিণরূপী শিবকে খুঁজে পান এবং তাকে কৈলাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু শিব ফিরতে রাজি না হওয়ায় দেবতার ওপর জোর করে দেবতারা তার শিংটিকে ধরে টানতে থাকেন। ফলাফল কি হলো জানেন? দেবতাদের টানে হরিণের শিংটি ভেঙে 3টি টুকরো হয়ে মাটির নিচে চাপা পড়ে সর্বপ্রথম শিবলিঙ্গে পরিণত হয়। যেহেতু শিব পশুর বা হরিণের রূপেই ধারণ করেছিলেন, তাই তার নাম হয় পশুপতিনাথ বা সমস্ত জীবের ঈশ্বর। এই মন্দিরের বেশ কিছু ইতিহাস, কিছু গুরুত্ব রয়েছে। চলো আজকে তোমাদেরকে সেগুলো জানাই। 5ম শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে এসে দর্শন করলে মানুষ পশু জন্মের পাপ থেকে মুক্তি পায়। এই মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার। কাঠের সূক্ষ্ম কাজ এবং প্যাগোডা শৈলীর এই মন্দিরটি বহু শতাব্দীর ইতিহাস নিজের বুকে ধরে রেখেছেন। এবারে আমরা আসি মূল আকর্ষণে। এই পশুপতিনাথ মন্দিরের মূল আকর্ষণের শিবলিঙ্গটি অত্যন্ত বিশেষ। এটি একটি চতুর্মুখী, অর্থাৎ চারিদিকে 4টি মুখ রয়েছে এবং প্রতিটি মুখ এক একটি তত্ত্বের প্রতীক। এছাড়াও ওপরের দিকে একটা অদৃশ্য পঞ্চম মুখ রয়েছে, আর হিন্দু মতে এই মুখগুলো ভগবান শিবের 5টি বিশেষ রূপ বা পঞ্চবক্রকে নির্দেশ করে থাকে। চলুন জেনে নেব ভিডিওর মাধ্যমে 5টি তত্ত্বকে। এই যে মূল ভূগর্ভের যে প্যাগোডা শৈলী মন্দির দেখতে পাচ্ছি, সত্যি এখানে আসার সৌভাগ্য কজনের হয় বলো? 5ম শতাব্দীর বুদ্ধদেব নাকি মহাবীর ঠিক বুঝে উঠতে পারছি না, এখানে 9টা মুখের সাপ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা ভালো করে দেখো তো। হাতের কাজ, এর যে স্থাপত্য শৈলী,
এত নিখুঁত দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে মূর্তিটা। এই হাতের কাজগুলো দেখো কি সুন্দর করেছে, তৈরি করেছে। আমরা পুজো দেওয়ার চেষ্টা করছি, এবার কোন দিক দিয়ে ঢুকবো আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। তো এখানকার স্থানীয় লোকের কাছে শুনে বোঝার চেষ্টা করলাম, একটু সামনে এগিয়ে যেতে হবে। এখানে দেখো নন্দী মহারাজ কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আপন মনে আপন স্থানে। এই জায়গাটা একটু গিয়ে দেখি, এদিক দিয়ে গিয়ে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি। তো পুজো দেওয়ার পদ্ধতিগুলো আমার এখানে জানা নেই, তাই শুনে নিতে হবে একটু। এখানে রয়েছে। नमस्ते साहब जी, पूजा देना है, वो प्रोसीड्यूर क्या है मालूम नहीं है, क्या करना पड़ता है? फूल वगैरह लाना पड़ता है? लेके जाइए, हाँ। ये जूता फूल लक्कर में जाइए, अच्छा लक्कर में डाल के आना। हाँ फूल उधर मिलेगा, दुकान में मिलेगा। अच्छा अच्छा, इधर से ही जाना है? हाँ जाना। अभी मंदिर बंद है, 5 बजे खुलेगा। 5 बजे खुलेगा? ओ मंदिर किधर है? इधर। तो ঠিক আছে, চলো 5টায় মন্দির খুলবে, আমরা একটু গিয়ে ফুল পুজোর সমস্ত কিছুগুলোকে নিয়ে আসবো, আর জুতো বাইরে রেখে যেতে হবে। চলো, এদিকটাতে পুরো মার্কেট, আর যেখান থেকে আমরা ফুল পূজার সব কিছু জিনিস পেয়ে যাব। আর এই যে মন্দিরের জায়গা শুরু হলো, এটা পুরোটা মন্দিরের জায়গা। আর আমরা ওখানে যাব পুজোর মন্দির পুজো দিতে। ওই যে আমরা দেখতে পাচ্ছি পুরো গম্বুজটা একটুখানি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মূল গর্ভগৃহ। नंदी महाराज इधर उधर घूम फिर रहा है, और ये बंदर इधर उधर। सबसे पहले दर्शन करने पहुंचता है वो। अच्छा, यही पहुंचता है ना सुबह? अच्छा, मेन द्वार के सामने बैठता है। अच्छा, मेन द्वार के सामने बैठ जाता है। यही है असली पशुपतिनाथ, इसीलिए ही तो बोलता है पशुपतिनाथ, पशुओं के पति है ये, इसीलिए। ये पूरा मार्केट, আমরা এখান থেকে নিজের প্রয়োজনীয় জিনিস আমরা পেয়ে যাব। अभी मंदिर बंद है, 5 बजे खुलेगा, जाके अंदर ही बैठ सकते हैं। ठीक है। नंदी जी पत्थर का नंद, हाँ पत्थर का बना हुआ है। पत्थर का नहीं, पीतल का बना हुआ है। पीतल किधर है? वो अंदर ही है, अंदर है ना? मेन मंदिर के अंदर ही। ओ वो मेन द्वार से सीधा दिखाई देता है। अच्छा, इधर क्या बताया आपने? वो सती के जो 92 नहीं, वो जो देवी का पीठ पीठ था ना, किया था, तो यहाँ पे गुज्जेश्वरी है। बुजेश्वरी। अच्छा, यहाँ पे देखना चाहिए हम लोगों को। गुज्जेश्वरी मंदिर এখানে আছে উপরে, যাবো আমরা। चलो, गोरखनाथ जी का मंदिर भी है। गुरु गोरखनाथ मंदिर जी, गोरखनाथ जी मंदिर है। পুজো দেওয়ার ডালা এবং সব কিছু নিয়ে নিলাম। এখন মন্দিরে প্রবেশ করব, আর খুব সাবধানে চলাচল করতে হবে, কিন্তু বাদর আছে অনেক। আমরা গেটে দিয়ে ঢুকছি ভেতরে। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময়ের জন্য রাখছে, কখনোই কোনো রকম ময়লা পড়তে দিচ্ছে না। এদিকে আমাদের যাওয়ার গেট, ওপর দিকে যাবো আমরা। আর এখানে একটি শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গ আছে, এখানে আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। শিবলিঙ্গটা এখানে পুজো হয়। আর এই পাশটা দেখো, খুবই সুন্দর করে চারপাশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত পায়রা, এদিকে প্রচুর পায়রা দেখা যাচ্ছে। বিভিন্ন শস্য দানা পড়ে থাকায় পায়রাগুলো পড়ে যায়, পায়রাগুলো এখানে খেতে আসে। আর এর ওপর দিয়ে যাওয়া আসা করা যায়, ফুটপাথ। তো তাড়াতাড়ি করে আমাদেরকে ভেতরে যেতে হবে, কারণ লাইন থাকে, তো লাইনটা আমাদেরকে দিতে হবে। লাইনের অনেক পেছনে পড়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। ওরে বাবা, কে শুয়ে আছে দেখো। শ্রী শঙ্করাচার্য মঠ, এখানে মঠ। এখানে আমাদের যত্ন সহকারে তার কাজের দেখা যাচ্ছে প্রদীপ। এটা পশুপতি পোস্ট, প্রহরী বৃত্তীয় গৌশালা। পুরো কাঠের কাজগুলোকে দেখে বুঝতে পারছো
পুরো কাঠের ফ্রেম। আর এদিকে কত দেখতে পাবে পায়রা, প্রচুর পায়রা। পায়রাগুলোকে জাস্ট দেখতে পাবে। তোমাদেরকে পায়রাগুলোকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এখানে কত পায়রা একসাথে রয়েছে। ওয়াও, দেখলে শুধু অবাক হওয়ার মতন। আর পায়রাগুলোকে শুধু দেখো। ওয়াও, পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে খুব ভালো লাগছে, আর আমারও খুব ভালো লাগছে। পশুপতিনাথ মন্দিরের যে কাঠের কাজগুলো, আর এই কাঠগুলো যে প্রচুর পুরনো, সেই 5ম শতাব্দীর, তাই কিন্তু ধসে যাওয়ার মতন হয়ে যায়। আর বিগত 10-12 বছর আগে যে বিশাল ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা কিন্তু আমরা খবরে দেখেছিলাম। স্নানঘর, এটা মহাস্নানঘর, আর সেই ক্ষতিগ্রস্ত কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কিছু করার নেই, কারণ যতটা পারা যায় সেই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করাটাই আমাদের কর্তব্য। আর নতুন করে অনেক কিছুই তৈরি হয়েছে যা ধ্বংস হয়ে গিয়েছিল সেই ভূমিকম্পের সময়। তো সেই ভূমিকম্পের প্রভাব এখানে যেভাবে পড়েছিল, আমরা পশ্চিমবঙ্গে থেকে আমরা সেই অনুভব কিন্তু করেছিলাম। ভূমিকম্পের পর এটা যে নতুন করে তৈরি করা হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? জাস্ট মেন গেটটাকে একবার দেখো। এই দেখো মেন গেটটা, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকে প্রবেশ করবো। আর মেন গেটে ঢোকার পর কিন্তু কোনো ভিডিও করা যাবে না, কোনো ছবি নেওয়া যাবে না। মোবাইল পুরো একদম সাইলেন্ট বা সুইচ অফ করে ঢুকতে হবে, একদম রেস্ট্রিক্টেড, কোনো রকম চলবে না। আজ আমার জন্ম সার্থক হলো বলে আমার বোধ হচ্ছে, আমার অনুভব হচ্ছে। আমি এতটা খুশি, এতটা আনন্দিত যে আমি বাবা পশুপতিনাথের কাছে আসতে পেরেছি। তার দরজা আমার মাথা নোয়াতে পারবো। একটু পরে যাব, 5টায় মন্দির খোলা হবে, যেতে পারবো। পশুপতিনাথ মন্দিরের মূল শিবলিঙ্গটি অত্যন্ত বিশেষ। এটি চতুর্মুখী, অর্থাৎ চারদিকে 4টি মুখ করে রয়েছে এবং প্রতিটি মুখ এক একটি তত্ত্বের প্রতীক। এছাড়াও এর ওপরের দিকে একটি অদৃশ্য পঞ্চম মুখ রয়েছে। হিন্দু মতে এই মুখগুলো ভগবান শিবের 5টি বিশেষ রূপ। চলুন জেনে নিই 5টি মুখের তত্ত্ব। পূর্ব মুখ, প্রথম মুখ, যেটাকে তৎপুরুষ নামে পরিচিত। এটি পূর্ব দিকে অবস্থিত এবং বায়ুতত্ত্বের প্রতীক। শিবের এই রূপটি পরব্রহ্ম বা পরম পুরুষকে নির্দেশ করে। এটি মহাবিশ্বের জ্ঞান, প্রজ্ঞা এবং ধ্যানের প্রতীক। এটি ভক্তদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায়। দ্বিতীয়, পশ্চিম মুখ, যা সদ্যোজাত নামে পরিচিত। এই মুখটি পশ্চিম দিকে অবস্থিত এবং এটি পৃথিবী তত্ত্বের প্রতীক। সদ্যোজাত শব্দের অর্থ যা সবেমাত্র জন্মগ্রহণ করেছে। এটি শিবের সৃষ্টিশীল রূপকে প্রকাশ করে। নতুন জীবন, উর্বরতা এবং প্রকৃতির বিকাশের সাথে সাথে মুখটি জড়িত। এটি মানব মনকে শান্ত ও পবিত্র করে তোলে। এখানে যে দুটি গাছ রয়েছে যেন যমজ, যেন তারা পাহারা দিচ্ছে পুরো মন্দিরটাকে। দূরে ওই গাছে বাঁদরদের খেলা, এ ডাল থেকে ও ডাল। পুরো চকচকে তামার শিবলিঙ্গ। এটা কিন্তু অনেকটা নিচে আছে, নিচে এই শিবলিঙ্গ আছে। তৃতীয় মুখটি হলো উত্তর দিকের বামদেব মুখটা। মুখটি উত্তর দিকে অবস্থিত। এটি জল তত্ত্বের প্রতীক। আর আমরা বাবা পশুপতিনাথের উত্তর দিকের ছবিটাই বা ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। শিবের সবচেয়ে শান্ত, সমস্ত করুণাময় এবং সুন্দর রূপ। সমস্ত জীবের প্রেম রক্ষা করা, আরোগ্যকারীকে
শান্তিতে নির্দেশ করে সমস্ত জাগতিক সুখ শান্তি প্রদান করা এর তত্ত্ব। অনেকটা উঁচু থেকে তোমাদেরকে পুরো মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পশুপতিনাথের মূল মন্দিরটা, যেটার শুধুমাত্র একটা দিক করেই খোলা হয়। আর পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে একটা সুন্দর নিয়ম আছে। এখানকার যে প্রধান পুরোহিত তারা শুধুমাত্র কেরালা বা কর্ণাটক থেকেই হয়ে থাকে। এখানকার স্থানীয় কোনো পুরোহিত হতে পারে না। কেন এরকম তা কেউ জানে না। আর 4টি মুখ পুজো করার জন্য 4 জন পূজারীকে বা পুরোহিতকে ঠিক করা হয়েছে, যে কিনা এক একটা মুখের জন্য বা এক একটা দিকের মুখের জন্য একটা নির্দিষ্ট করে পুরোহিত রাখা হয়েছে। ব্যাস এইটাই হচ্ছে এখানকার নিয়ম। আজ যেমন পশ্চিম দিকের মুখটাকে দেখানো হয়েছে, খোলা হয়েছে শুধুমাত্র। এত ছোট ধুতরা আগে কখনো দেখা হয়নি, তাই তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম। এত ভালো লাগছে, এখান থেকে বেরোতে মন চাইছে না, অথচ এদিকে বেলা চলে যায়। আর এখনও ভিডিও করার অনেক কিছু রয়েছে, চলো ধীরে ধীরে আরও এগিয়ে যাব। এখানে শ্রী শঙ্করাচার্য মন্দির রয়েছে। এই মন্দিরে আমরা একটু দর্শন করে নেব। এই হলো বাগমতী নদী। পবিত্র এই নদীর তীরেই ভগবান শিব এবং পার্বতী এসেছিলেন তাদের শান্তির জীবনযাপনের জন্য। এই নদীতে স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। মহাশ্মশান সারা দিন এখানে জ্বলতে থাকে, এখনও জ্বলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। বাগমতী নদীর তীরে এখানে গিয়ে এখানে যে সমস্ত শবদেহকে সৎকার করা হয় তারা হিন্দু ধর্ম মত অনুযায়ী প্রত্যেকেই স্বর্গ লাভ করতে পারে। এই হলো বাগমতী নদীর তত্ত্ব বা প্রচলিত মত। আর এদিকে কিন্তু একদিকে মহাশ্মশান। এই পশুপতিনাথের যে চতুর্থ মুখ সেটা দক্ষিণ মুখ। দক্ষিণ মুখটি অঘোর, আর এই মুখটি দক্ষিণ দিকেই অবস্থিত। এটি অগ্নি তত্ত্বের প্রতীক। অঘোর শব্দের অর্থ যা ঘোর বা ভয়ানক নয়, কিন্তু রূপভেদে এই শিবের রুদ্র বা সংহারকারী রূপ। এই মুখ সমস্ত নেতিবাচক শক্তি, পাপ এবং অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেয়। এটি জীবন ও মৃত্যুর চক্রের ভারসাম্যকে বজায় রাখে। বাগমতী নদীর এই আর্যঘাট বা এই চিতা পোড়ানো স্থানটি দক্ষিণমুখীর দিকেই অবস্থিত। মন্দিরের চূড়াটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পাশে, এই যে পঞ্চম মুখ, ঈশান পরম রহস্য। 4টি মুখের ঠিক উপরে লিঙ্গের শীর্ষভাগটিকে বলা হয় ঈশান মুখ। আকাশ তত্ত্বের প্রতীক। মানুষের চোখে দৃশ্যমান নয়, সম্পূর্ণ নিরাকার এবং ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ চেতনার প্রতীক। ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে, এই তাতে তা বিরাজমান হয়ে তিনি আছেন। আমরা এবার একদম মন্দির থেকে পূর্ব পাশের দিকে চলে এসেছি। দেখি সামনে কি আছে। ওখানে আমার কিছুটা জানা নেই, এখানে গিয়ে দেখতে হবে কি আছে। শুনেছি যে এদিকে সতীর সেই গুজ্জেশ্বর যে মঠ, এটা এখানে অবস্থিত। এই মন্দিরটা কিন্তু অনেক দিনের পুরাতন, দেখে তা কিন্তু খুব স্পষ্ট করে বোঝা যায়। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আর দেখো কোলে করে নিয়ে যাচ্ছে, আর এই যে বসে আছে। নিচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, অনেকটা নিচ। আমরা অনেকটা চলে এসেছি। আমাদের কিন্তু দাদা ভাইরা কিন্তু অবস্থা খারাপ, যেন মনে হচ্ছে এখন লাঠি হাতে দিতে হবে। এখানে কারো সব জোশ কমে গেছে, কবে থেকে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই ভালো করে, অনেক উঁচুতে উঠতে হচ্ছে। ওয়াও, আচ্ছা এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। আবার এখানে কিন্তু বেশ ঠান্ডা পরিবেশ, হাত
হাঁপিয়ে যাচ্ছে, অনেকটা উপরে উঠে গেছি, সত্যি অনেকটা উপরে। এত সিঁড়ি ভাঙতে হচ্ছে, কী করে বোঝাবো। ধীরে ধীরে উঠলে হয়তো ওঠা যাবে। শ্বাস ফুলে গেছে আমার। আমরা আজকে যাব গুজ্জেশ্বরী মঠে। চলো, উঠে গেছি ওপরে, পুরোটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওয়াও, পাহাড়ের ওপরে এত সুন্দর। চলো যাব। দেখো এখানে খেলাধুলা চলছে, আর শুধু স্থাপত্যগুলোকে দেখো, এর যে আর্কিটেকচারগুলো রয়েছে জাস্ট অতুলনীয়। চলো একটা তোমাদের একটু কাছে গিয়ে দেখিয়ে দিই আসলে জিনিসটা কী রয়েছে। দেখো, এই ধরনের জিনিসগুলো আমাদের গঙ্গারামপুরেও ওই মঠের বা বানঘরের মতন করে দেখতে পাওয়া যায়। এবার ঠিক সামনে দেখো, পুরো পাথরের তৈরি, এগুলো পুরো পাথরের তৈরি। আচ্ছা, পুরো পাথর দিয়ে তৈরি নন্দী, তার মানে হয়তো এটা শিব মন্দির হতে পারে। এখানেও রয়েছে নন্দী, এরকম অনেক রয়েছে। ওয়াও, কত সুন্দর জায়গা, শুধু একটু দেখে নাও। এতটা উপরে আসার পর এরকম ধরনের জিনিস যখন আমরা দেখতে পাই, তখন কিন্তু আমাদের সামান্য কষ্টটুকু কিছু মনে হয় না। কারণ একটু কষ্ট না করলে আমরা কি করে ভালো কিছু দেখতে পাবো? অবশ্যই। চলো দেখি। ওয়াও, হ্যাঁ যাবো, দেখি যাবো। মন্দির দেখতে পেয়েছি, চলো সামনে দেখি। ওয়াও, দেখে নাও, তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, পাহাড়ের এতটা ওপরে এইভাবে কারুকার্য সহ এত সুন্দর শৈল ডিজাইন, কিভাবে কাজগুলো সম্পূর্ণ হয়েছে ভাবো তো একবার। সেই 5ম শতাব্দীতে, আজকের কথা, হ্যাঁ বহুত দিন আগেকার কথা। চলো, কত মন্দির একসাথে। এত সুন্দর মন্দির এখানে। আর শুনে নিলাম আমরা প্রভুদের কাছ থেকে যে গুজ্জেশ্বরী মঠ কোন দিকে, একটু নিচে আছে। এখানে যোগী নরহরিনাথ পুস্তকালয়, স্মৃতি পুস্তকালয় আছে, এখানে মন্দিরটা রয়েছে। ওয়াও, সবটা আমি দেখতে পাচ্ছি। আবার নিচে যেতে হবে কৃষ্ণদা, গুজ্জেশ্বরী মঠ এর থেকে গিয়েও নিচে যেতে হবে। হ্যাঁ, এখানে জাস্ট দৃশ্যটাকে দেখো, সুন্দর লাগছে। আমি যাব, আমি যাই। হ্যাঁ চলো যাই। অ্যাকচুয়ালি অনেকটা উপরে ওঠার পর অনেকেরই ভালো লাগছে না, পা ব্যথা করছে। তো এতটা এলাম আর গুজ্জেশ্বরী মঠটা না দেখে নেমে চলে যাবো, এটা তো হতে পারে না। আমাদেরকে গুজ্জেশ্বরী মঠটা দেখিয়ে নিয়ে যায়। অনেক কষ্ট না করলে কি করে আমরা গুজ্জেশ্বরী মঠটাকে দেখতে পাবো, তাই না? আর এই রুদ্রাক্ষমালাটা পশুপতিনাথের পুজো দেওয়ার সময় ডালাতে নিয়েছিলাম, তো ঠাকুরের পুজোর পরে গলায় পরে নিয়েছি। অনেকটা নিচে নামতে হচ্ছে, যতটা উপরে উঠেছিলাম তখন ততটাই নিচে নামতে হচ্ছে। তার মানে এখানে আমাকে আবার উঠতে হবে, পেয়ে যাবো, আবার ওদিকে গিয়ে নামতে হবে। গুজ্জেশ্বরী মঠ আসতে অনেকটা নামতে হলো। এদিকে পুরো রাস্তায় চলে এসেছি, আর এদিকে পুরো মঠগুলো দেখো। চলো ভেতরে যাবো, পুরো নিচে একদম। পুরো রাস্তা আবার এখান থেকে। मंदिर का रास्ता हाँ 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 महादेव, हाँ ये उड़ता है फिर नीचे जाता है फिर मिल जाएगा।
তো এদিকে আমাদের গুজ্জেশ্বরী মঠটাকে একবার আমাদেরকে দেখিয়ে দিই। চলে এসেছে এই যে গেট, শক্তিপীঠ শ্রী গুজ্জেশ্বরী মন্দির। এখানে ভিডিও করা একদম বারণ, একদম নিষেধ, কোনো রকম ভিডিও করা যাবে না। তো তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, সরি। আর শক্তিপীঠ শ্রী গুজ্জেশ্বরী মঠ দর্শন করলাম, খুব ভালো লাগলো। প্রচণ্ড ভক্ত আছে ভেতরে। এই হচ্ছে আমাদের গুজ্জেশ্বরী মঠের বাইরের জায়গাটা। আর এই বাইরের জায়গাটাতে কত সুন্দর, কত মানুষ, বাচ্চারা খেলাধুলা থেকে শুরু করে করছে। এখন আমরা এই গুজ্জেশ্বরী মঠ থেকে আবার পশুপতিনাথ মন্দিরে যাব সন্ধ্যের আরতি দেখার জন্য। দেখি ভাগ্যে যদি থাকে অবশ্যই দেখব, আর খুব তাড়াতাড়ি যাব। হ্যাঁ, সন্ধ্যের আরতি দেখার জন্য এসেছি, কিন্তু এত লোকের ভিড়, আরতি দেখা তো দূরের কথা, একদম কোনো জায়গা পাইনি। এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা দেখা যায়। আরতি ঘাটে এত বেশি ভিড়, জাস্ট মাথা নষ্ট করা ভিড়। কোনো রকম ভিডিও তো করাই যাবে না, এমন অবস্থা। আর দাঁড়িয়ে যে দেখবো সেটাও খুব অসুবিধা। যাই হোক, তাও কোনো রকমে অনেক কষ্ট করে দাঁড়িয়ে একটু সন্ধ্যা আরতিটা দেখলাম। আর অনেক দূর থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম, তেমন ভালো হলো না। এখানে কত রকমের মানুষজন আসছে তার ঠিক নেই, একদম বিদেশ থেকে লোক আসা, কত রকমের মানুষ দেখা হলো। এখন আমরা ফিরছি, মেন গেটের কাছে চলে এসেছি। পশুপতিনাথকে দর্শন করে এখন আমাদের ফেরার পালা। এই যে সেই মেন গেট। তবে এখান থেকে যেতে একটু খারাপ লাগছে, যদি আরও কিছু সময় থাকতে পারতাম, কিন্তু হাতে সময় খুব কম। 8টা বেজে গেছে, আমাদের গাড়ি ধরতে হবে, আবার যেতে হবে হোটেলে। তার মধ্যে প্রথম জায়গা, প্রথম এসেছি। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এরকম আরও ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য।